পর্ব 11। বিধ্বস্ত এই বাহারকে দেখার পর সবার ভেতর উত্তেজনার পাখা ঝাপটানো শুরু করছে ক্রমাগত। আজ বছর এক তো হতে চলল, মানুষটাকে সবাই দেখছে, অথচ এমন রূপ কখনো দেখা হয়নি। এর জন্য হয়তো অবাক ভাবটা বেশি। বাহারকে দেখে সবার প্রথম মুনিয়া বেগমই দৌড়ে এলেন। বেঁচে ব্যস্ত কণ্ঠে বললেন, বাবা, কি হয়েছে তোমার? এত ব্যথা পেয়েছো কিভাবে? ইস, আসো, সোফায় এসে বসো। বাহার দ্বিমত পোষণ করল না, বরং বেশ বাধ্য ছেলের মতোই সোফায় গিয়ে বসল। সেই সোফায় বসতেই সম্বিত ফিরে পেল সবাই। অতঃপর শুরু হলো ক্ষতির তম্বি। চেঁচা বাহারের বরাবর সোফাতেই বসেছিল, সে উঠে গেল না, উৎকণ্ঠ হলো না, কেবল নিশ্চুপ হয়ে দেখলো বাহারকে। এমন বাহারকে কখনো দেখেনি সে, হয়তো আজ তাই মানতে পারছে না সে দশা। ওই ঠান্ডা শরবত এনে দিল। চিচ্চা ফুপি দুধের মাঝে হলুদ দিয়ে নিয়ে এলো। মুনিয়া বেগম তোয়ালে ভিজিয়ে নিয়ে এলো। অথচ বাহার স্টান সোজা হয়ে বসে রইল, কোনো হেলদোল করলো না, ব্যথায় মুখ কুচকালো না। কিন্তু তার ক্ষতগুলো দেখলে যে কেউ বুঝবে ব্যথার ভিতরটা ঠিক কতটুকু। সবার এত অস্থিরতায় বাহার নিবিড় রইল, নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলো যেন সবটা। সাথে দু একবার পলক ঝাপটে দেখে নিল চিত্রাকেও। সবার ব্যস্ততার মাঝে গম্ভীর নুরুল সওদাগরেরও কণ্ঠ ভেসে এলো। রাশভারী কণ্ঠে সে বলল, মারামারি করছো? গুন্ডামি করার গুণটাও যে তোমার মাঝে আছে জানা ছিল না। এমন তীক্ষ্ণ কথার পরিবর্তে বাহার মলিন হাসল, ক্ষীণস্বরে বলল, বকাটের খাতায় যার নাম জলজল করে তার বকাটে গুণ থাকবে না সেটা ভাবলেন কিভাবে? নুরুল সওদাগর হয়তো আরো কিছু বলতে, কিন্তু তাকে চুপ করিয়ে দিল চিত্রা। খুব ভদ্রতার সাথে সে বলল, আব্বু, থামুন। ক্ষত যার এমনিতেই আছে তার ক্ষত বাড়ানোর কি প্রয়োজন? অনেক তো ক্ষত করলেন, মাঝে মাঝে প্রলেপ লাগালে তো পারেন। চিত্রা নামের মেয়েটি মুখে যেন এমন কথা উচ্চারিত হবে তা সবারই ভাবনা বাহিরে ছিল, যার জন্য উপস্থিত সবাই হতবিম্বল দৃষ্টি চিত্রাতে নিবদ্ধ। আজ যেন একের পর এক চমুকে তাজ্জব সওদাগর বাড়ি। হুট করে বাড়ি মানুষগুলো যেন বড্ড অপরিচিত হয়ে উঠেছে। এতটা অপরিচিত তারা হয়তো কখনোই ছিল না। উপস্থিত বিস্মিত সব চেহারার মাঝে কেবল একজনের মুখে চাপা হাসির রেখা দেখা দিল, যে মানুষ চিত্রাকে ঘাত প্রতিঘাতের বাণী শুনিয়েছিল। পরপর ছেলে ও মেয়ের এমন উত্তর দেওয়ার ভঙ্গিমায় নুরুল সওদাগরও যেন কথা বলতে ভুলে গেলেন। মেয়ের দিকে কতক্ষণ তাকিয়ে রইলেন নিরুত্তর। আশপাশ হাতড়ে যখন ভাটা পড়ল শব্দগুচ্ছের সমুদ্রে, তিনি নতজান হয়ে প্রস্থান নিলেন। সে যেন দেখলেন নিচে ক্ষমতার আস্ফালন এখন আর চলবে না। ভ্রমের কার্তজ ভেঙে পড়েছে অনবরত। নুরুল সওদাগর চলে যেতেই সকলের ভিতর থাকা টান টান উত্তেজনাও মিলিয়ে গেল। বুক ভরে শ্বাস নিল সবাই। তারা ভেবেছে এই হয়তো নুরুল সওদাগরের বাজখাই গলা ফিতে পড়বে, এই হয়তো ছোট্ট চিত্রে পিষে যাবে নুরুল সওদাগরের কথার তীক্ষ্ণতায়। কিন্তু তেমন কিছু হলো না। রুদ্ধশ্বাস সময়ের পরিসমাপ্তি হলো। সবাই আবার ধ্যান দিল বাহারের দিকে। ছেলেটাকে কেমন ক্লান্ত দেখাচ্ছে। মুনিয়া বেগমের ভীষণ মায়া হলো। ছেলেটার চুলগুলোতে হাত বুলিয়ে দিল, ধীর কণ্ঠে শুধালো, বাবা, তোমায় যে বড় ক্লান্ত লাগছে, কি হয়েছে বাবা? বাহার সে প্রশ্নের উত্তর দিল না, বরং কেমন কণ্ঠে যেন বলল, আমায় আগে একটু ভাত দিবেন আন্টি, বড্ড খিদে পেয়েছে। কণ্ঠটা যেমন অসহায় শোনালো, কেবল পেটের ক্ষুধা না, মনে হলো এ যেন কত বছরের না পাওয়ার হাহাকার। বাহারের কণ্ঠে আজ অসহায়ত্ব, খেতে চাওয়ার হাহাকার। মুনিয়া বেগম সাথে সাথে ছুটে গেলেন রান্নাঘরে, প্লেট ভরে ভাত নিয়ে এলেন। তার জীবনে এমন নিঠুর আবদার যেন সে আর শুনেনি। একটু ভাত দেবেন, কথাটার মাঝে যেন কিছুটা একটা ছিল যা নাড়িয়ে দিল সকলের অন্তরে অন্তঃস্থল। ভাত আনতেই কোনো বাক্য ব্যয় না করে হাত ধুয়ে বাহার খাওয়া শুরু করলো। খুব মন দিয়ে সে খাবার খেলো। এতদিনের মাঝে কখনো বাহারকে এমনভাবে খেতে দেখেনি কেউ, বরং হয়েছে উল্টোটা। কত সময় দেখা যেত বাহারের পড়ার টেবিলে উন্মুক্ত রাখা খাবারের থাল, যার এক বিন্দু খাবার নড়চড় হয়নি। কত কত সময় বাহার খাবারের প্লেট ফিরিয়ে দিত। খাবারের প্রতি তার বড্ড অনীহা, অথচ সে বাহার আজ তৃপ্তি করে খাচ্ছে। মায় হলো লতা বেগমরও। কাঠখুট্টা মহিলাটাও আদরে কণ্ঠে জিজ্ঞেস করলো, বাবা, সারাদিন খাওনি তাই না? বাহার খেতে খেতে খুব স্বাভাবিক স্বরে উত্তর দিল, না আন্টি, আসলে পকেটে টাকা ছিল না, মাস শেষ তো, টিউশনির টাকাও শেষ। বেকার মানুষের বেঁচে থাকাটাই তো যুদ্ধ আন্টি। সে যুদ্ধে আমাদের ভাত না খেয়ে কতগুলো দিন কাটানোর গল্প থাকে, ফুটপাতে রাত কাটানোর গল্প থাকে, প্রিয় মানুষ হারানোরও গল্প থাকে।
আপন মানুষদের আবদার পূরণ করতে না পারার গল্প থাকে, সাথে গল্প থাকে আমাদের ভোগাতে হওয়ার। দারিদ্রতা এমন একটা রোগ যা মানুষকে বেহায়া করে দেয়, আর বেকারত্ব এমন একটা অভিশাপ যা মানুষকে লজ্জাহীন করে দেয়। অথচ প্রতিনিয়ত আমাদের বাঁচতে হয় লজ্জায় হীনমন্যতায়। সিগারেটের ধোঁয়া দেখে মানুষ ঠাট্টা করে বলে বেকারের বিলাসিতা। কেবল ওই নিকোটিন জানে কত হাহাকার উড়িয়ে দিই আমরা সেই ধোঁয়ায়। মানুষ তো শালা বেঈমান, নিকোটিন অন্তত সেটা না। কথা শেষ, সাথে খাওয়াও শেষ। সবাই কেবল নীরব শ্রোতা। বাহার ছেলেটা এত কথা বলতে জানেই এটা কেউ জানতই না। এক বাক্য থেকে দু বাক্য, কোনো কথা তার গিয়েছে কিনা সন্দেহ। আর আজ সে ছেলে কিনা বেকারত্বের হাহাকার পাঠ করলো। অথচ এতদিন সবাই ভাবতো বাহার মানে ভবঘুরে, ডোন্ট কেয়ার ভাবের ব্যক্তি, ব্যথা আঘাত যাকে ছুতে পারে না। খাবার শেষ হতে ওহি প্লেট নিয়ে রান্নাঘরে এলো। বাহারি হেলান দিয়ে বসলো সোফায়। মুনিয়া বেগমও বসলেন বাহারের সাথে। বাহারের দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলেন, এবার বলো তো ঠিক কি হয়েছে? তোমায় তো কখনো মারামারি করতে দেখিনি, তবে আজ? বাহার ছোট্ট শ্বাস ফেলল, ক্ষীণ স্বরে বলল, আমাদের ভার্সিটির মাঝে অতিরিক্ত রাজনীতির চর্চা। বর্তমানে যে ছাত্রলীগ নেতা আছে তিনি বেশ উচ্ছৃঙ্খল, তাই উচ্ছৃঙ্খল কাজে প্রতিবাদ করাতে নেতার চামচারা খেপে যায়। অতঃপর শুরু হয় ধস্তাধস্তি। সবাই আফসোসের দীর্ঘশ্বাস ফেলল। বর্তমানে পড়াশোনার জায়গাগুলো হয়তো ব্যবসায়ের জায়গা না হয়ে রাজনীতি হয়ে গেছে। এর বিরুদ্ধে কথা বললেই তোমার ধ্বংস নিশ্চিত। তবে কি বাহার পা ফেলল সেই ধ্বংসের পথে? রাত 8:30। সওদাগর বাড়ির প্রায় সব সদস্য দাঁড়িয়ে আছে বিমানবন্দরে। আর কিছুক্ষণ পর তাদের বাড়ির ছোট হাসির জাদুকরটা পথ ধরবে ওই স্বচ্ছ আকাশপানে। আবার সুস্থ হয়ে সে ফিরবে কিনা তা জানা নেই কারো। কেবল তারা বুকে একরাশ আশা পুষে সৃষ্টিকর্তার নিকট করুণ প্রার্থনা তুলে দিয়েছে, বাচ্চাটা ফিরে আসুক, বাচ্চাটা বাঁচুক, হাসুক। আরেক দফা কান্নার রোল পড়ল বিমানবন্দরে। অ্যাম্বুলেন্স থেকে ছোট্ট চেরির দেহটা যখন নামানো হয়, হাউমাউ করে ওঠে সবাই। মেয়েটা কেমন ফ্যাল করে তাকে দু নয়ন ভরে দেখল সে বাড়ির সদস্যদের। কত কিছু জন্য বলার ছিল বাচ্চাটার, অথচ ভাগ্যের নিয়মমতায় বলা হলো না কোনো কিছু। কেবল দেখে গেল সবাইকে। বাচ্চাটার সুস্থ চোখটা দিয়ে পানি গড়িয়ে পড়ল। বাচ্চাটাও যেন বুঝলো তার অনিশ্চিত ভবিষ্যতের কথা। বাচ্চার কান্না দেখে শক্ত সামর্থ্য মানুষগুলো শক্ত রইল না, কেমন পাংশটে হয়ে গেল সকলের মুখশ্রী। সবচেয়ে বেশি চিৎকার শোনা গেল চিপচার। চেরিকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করার কাজটা যেন অগোছালো চিত্রার উপরই ছিল। আর ছোট চেরি জানো যে এ চিত্রাতে নিবদ্ধ। চিত্রা আপা ছাড়া যেন তার গতি নেই, অথচ এই আপাকে ছেড়ে যেতে হবে দূরদেশ। চেরির ছোট শরীরটাকে জড়িয়ে ধরল চিত্রা। চেরি তখনও স্ট্রেচারে শোয়ানো। চিত্রা হাউমাউ করে কাঁদল। চেরিকে জড়িয়ে ধরে অনবরত বলে গেল, চেরি সোনা, তাড়াতাড়ি ফিরবে কেমন? আপা তোমার জন্য পথ চেয়ে থাকবে। ফিরবে না পাখি? আপা তোমার অনেক চকলেট কিনে দেবে, ভাত খাইয়ে দেবে, তাড়াতাড়ি চলে এসো কেমন? আপার কান্না হয়তো সহ্য হলো না বাচ্চাটার। সে কেবল ডানে বামে ধীর গতিতে মাথা নাড়ালো, হয়তো কান্না না করার ইশারা করলো। একে একে পরিবারের প্রত্যেকটা সদস্যের সাথে ভাব বিনিময় করলো সে। হয়তো এই শেষ যাওয়া, আবার এমনও হতে পারে হয়তো ফিরে আসবে সে। এক অনিশ্চিত উৎকণ্ঠা নিয়ে সবাই বিদায় জানালো চেরিকে। প্লেন যতক্ষণ না আকাশপথে উড়াল দিল ততক্ষণ সবাই বিমুখ হয়ে চেয়ে রইল। কত মজা আনন্দ আর হবে না। সওদাগর বাড়ির কোনায় কোনায় যেন শূন্যতার আভাস। চেরিদের প্লেন গন্তব্য ধরল মুনিয়া, চিত্রা, ওহি, নুরুল, আফজাল, সওদাগর ও তুহিন। যেতে যেতে চিত্রা আবার পিছন ফিরে তাকালো। পিছু টান যে বড় টান। রাত তখন 11টা। ঢাকা শহরের তুমুল জ্যাম পেরিয়ে অবশেষে নিজ বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালো চিত্রাদের গাড়ি। ক্লান্ত দেহ, দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে যখন তারা বেরিয়ে এলো, বাড়ির দারোয়ান চাচা হুড়মুড় করে ছুটে এলো, যেন এতক্ষণ সে তাদের অপেক্ষাতেই ছিল। নুরুল সওদাগর গাড়ির দরজা লাগিয়ে শান্ত কণ্ঠে প্রশ্ন করলো, কি হয়েছে? আপনাকে এমন লাগছে যে? বৃদ্ধ দারোয়ান ফ্যাল করে কেটে দিল। বাচ্চাদের মতো অভিযোগ করে বলল, স্যার, বাহার বাবাকে পুলিশ নিয়ে গেছে একটু আগে। সময় দ্রুত অতিবাহিত হয়। কত কাজ করব করেও সময়ের এই দ্রুততায় আর করা হয় না। কেবল সময়ের স্রোত নিয়তিকে ভাসিয়ে যেথায় নিয়ে যায়, আমরা নির্লিপ্তভাবে সেখানেই যাই। গত কাল রাত পুরোটা বাহারের কেটেছে জেলে। তার এত বন্ধু হুট করে যেন মরিচিকার মতো উধাও হয়ে গেল। যাদের জন্য বাহার জান দিতে প্রস্তুত, আজ তারাই নিরুদ্দেশ। বিপদে পড়লে তো মানুষ চেনা যায়। অবশেষে আজ দুপুরে দুটোই বাহারকে জেল থেকে ছাড়ানো গেল। এর জন্য আফজাল, সওদাগর আর তুহিন কম কাঠখড় পোড়ায়নি।
কত ছুটাছুটির পর অবশেষে তারা কাজে সফল হয়েছে। বাহারকে জেল থেকে বের করে স্বস্তির নিঃশ্বাস ফেলল তুহিন। রাজনীতির ঝামেলায় ফেঁসে যাওয়া খুব বিরাট রকমের ঝামেলা। জীবন কেরিয়ার সব ফেঁসে যাবে। জেল থেকে ছাড়া পেয়ে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। দকল তো আর কম গেল না। শরীর যে ভীষণ ক্লান্ত। বিগত কতগুলো দিন ধরে সওদাগর বাড়িতে ঝড় চলছে। এই ঝড়ের শেষ কোথায়, কতটা নিঃশেষ করার পর তা জানা নেই কারোর।